ওকে। সবাই দেখতে পাচ্ছেন পিডিএফ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা চ্যাপ্টার 8 দেখব, ডিসকাস করব। তো চ্যাপ্টার 8 এর কাজ হচ্ছে মানে এনার্জি সেভিং নিয়ে কথা বলা, আমাদের পার্সপেক্টিভ মানে ওভারঅল আমাদের গ্রিন কম্পিউটিং প্যারাডাইম। ঠিক আছে? তো আহ, এখন মানে সেভিং এনার্জি অ্যান্ড গ্রিন কম্পিউটিং গোস হ্যান্ড ইন হ্যান্ড অবভিয়াসলি। তার রিজন হচ্ছে আমরা যদি এনার্জির এক্সপেন্ডিচার কমাতে পারি তাহলে আমাদের ওভারঅল যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আমরা মিনিমাইজ করতে পারবো। আর ওটা মিনিমাইজ করতে পারলে আমাদের গ্রিন এজেন্ডার অনেকগুলো এজেন্ডার সাথে আমরা কোইনসাইড করতে পারবো। ঠিক আছে, আমাদের কাজ অ্যাকশনগুলোকে। তো এখন এই এনার্জি সেভিং যে এফোর্টসগুলো, এই এফোর্টসগুলোকে আমরা চারটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি মেনলি, বা সামারাইজ করতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা কেন এনার্জি সেভ করবো। এনার্জি সেভ করার একটা রিজন হচ্ছে সেভিং মানি অবভিয়াসলি। আমরা এনার্জি কম খরচ করলে টাকা কম খরচ হবে। সেকেন্ড ইজ রিডিউসিং রিস্ক। এটা কেন রিস্ক সেটা একটু পরে বলছি। এরপর হচ্ছে রিডিউসিং কার্বন ফুটপ্রিন্ট। কার্বন ফুটপ্রিন্ট ইজ এসেনশিয়ালি যে আপনি কতটুকু এনার্জি খরচ করছেন, এটা ডিরেক্টলি এনভায়রনমেন্টে কতটুকু ইম্প্যাক্ট ফেলে। তার মানে হচ্ছে আপনার কতটুকু CO2 বা ধরেন কতটুকু কার্বন বেসড ইয়াটা মানে এনভায়রনমেন্টে আপনি রিলিজ করছেন, কতটুকু কার্বন বেসড এমিশনস আপনি রিলিজ করছেন। তো এই জিনিসটা ডিরেক্টলি লিঙ্কড টু দ্য এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার লিঙ্ক টু দ্য অর্গানাইজেশন সাকসেস, মানে আপনি কতটুকু প্রফিটেবল অথবা সাস্টেনেবল বিজনেস দাঁড় করাতে পারবেন, এটা ডিপেন্ড করে হাউ মাচ মানি ইউ ক্যান সেভ। অ্যান্ড এরপরে হচ্ছে রিডিউসিং কার্বন ফুটপ্রিন্ট, ইট ডিপেন্ডস অন হাউ মাচ like how much impact your business has on the planet. আর অবশ্যই এরপরে বাকি দুইটা হচ্ছে যে রিডিউসিং রিস্ক অ্যান্ড ইমপ্রুভিং রেপুটেশন অ্যান্ড ব্র্যান্ড। রিস্ক রেপুটেশন মানে রিস্ক রিডিউস করার কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আসলে ধরেন দেয়ার আর সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস ইভেন আউটসাইড দ্য গ্রিন এজেন্ডা। এখন গ্রিন এজেন্ডার তো মানে অনেক ড্রাইভিং ফ্যাক্টরস আছে আমরা দেখেছি, বাট বিসাইডস দ্যাট দেয়ার আর সাম সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস এভরি বিজনেস হ্যাজ টু ফলো। যেমন চাইলেই যে কেউ কোনো বিজনেস মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জির চেয়ে বেশি এক্সপেন্ডিচার করতে পারে না, গ্রিড থেকে টানতে পারে না। এবার চাইলেই হচ্ছে ধরেন তার ওয়েস্টেজগুলা নদী নালা খাল বিলে ড্রপ করতে পারে না, তাই না? এই জিনিসগুলো অবশ্য কারোরই করার মানে অ্যালাউন্স নেই। দেয়ার আর সাম রুলস দ্যাট আর এনফোর্সড বাই দ্য কান্ট্রিজ লস। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে আমরা যত বেশি মানে এনার্জি সেভ করতে পারবো, বা আমাদের এনার্জি সেভিং অ্যাকশনগুলো যত বেশি আহ, আমরা এই অ্যাকশনগুলোর দিকে যেতে পারবো, তত বেশি দেখা যায় যে আমরা উই অপারেট উইদিন দ্য বাউন্ডস অফ দ্য ল। ঠিক আছে? তো দ্যাট রিডিউসেস দ্য রিস্ক ফর আওয়ার বিজনেস। আমাদের বিজনেসের যে কোনো একটা লিগাল ঝামেলা হবে সেটা রিস্ক কমে যাবে। আর একই সাথে অল অফ দিস থিংস আপনার বিজনেস যদি সাস্টেইনেবল হয়, ইফ ইউ মেক সেভ মোর মানি, অ্যান্ড অলসো ইফ ইউ হ্যাভ এ reputation for if you have a reputation for saving, like reducing your carbon footprint, তাহলে সবকিছু মিলিয়ে your reputation as a brand grows, ঠিক আছে? সো এই সো বেসিক্যালি দ্য মানে এখানে মোটিভ হচ্ছে লেস মানি, লেস রিস্ক, স্মলার ফুটপ্রিন্ট অ্যান্ড বেটার রেপুটেশন। মানে আপনি যদি এই তিনটা কমাতে পারেন তাহলে আপনার রেপুটেশন বেটার হবে। তো এখন কস্ট সেভিং, এনার্জি সেভিং মানে এটা কিভাবে করা যায়। তো কস্ট সেভিং জিনিসটা আমরা যদি চিন্তা করি, মানে আমরা চারটা পার্সপেক্টিভের মধ্যে প্রথম পার্সপেক্টিভটা নিয়ে চিন্তা করি যে আমরা টাকা বাঁচাই। দ্যাট মিনস উই আর গোয়িং টু ওয়েস্ট লেস এনার্জি অ্যান্ড উই আর গোয়িং টু স্পেন্ড লেস এনার্জি। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে টাকা বাঁচাতে পারি? So first one is we have to look at the devices that our organization use. এটা আমরা আগেই ডিসকাস করেছি। Saving can be achieved by managing devices differently and shifting to new, less energy intensive devices. তার মানে হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের যেটা তাকাতে হবে আমাদের ডিভাইসের ইউজেজ কেমন আর কোন কোন ডিভাইস ইউজ করি আমরা। কোন ডিভাইস ইউজ করি ইনহেরেন্টলি, ইফ উই আর ইউজিং less energy
এফিশিয়েন্ট ডিভাইসেস, তাহলে আমাদের এনার্জি বিলটা বাড়বে। আর আমরা যদি inherently if we use more energy friendly devices or energy intensive devices, তাহলে হচ্ছে আমাদের এনার্জি বিলটা কমবে। একই সাথে আমাদের কিভাবে ইউজেজ হয় সেটাও ডিপেন্ড করে। যেমন ধরেন ফর এক্সাম্পল সবাই আহ, রাতের বেলা পিসি অন করে বাসায় চলে যায় অফিসে, তাহলে অ্যান্ড্রয়েড রান করতে থাকে। এটা দেন অফকোর্স আপনার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে, অবশ্যই আপনার এনার্জি কস্ট, এনার্জি ওয়েস্টেজ বেশি হবে। আর আপনি যদি ধরেন ফর এক্সাম্পল সবগুলো পিসিকে প্রোগ্রাম করে রাখেন যে 5 মিনিট অথবা 10 মিনিট আইডল টাইম হলে, তাহলে সেভ করে নিজে নিজে অটোমেটিকলি টার্ন অফ হয়ে যাবে। অথবা সামথিং লাইক দ্যাট, অথবা আপনি এরকম একটা রুল এনফোর্স করেন আপনার অর্গানাইজেশনে যে যখন যে যার ডেস্কে কাজ করবে না তখন তার মনিটর অফ থাকতে হবে, অর দ্য ডিভাইসেসগুলোকে স্লিপ মোডে দিয়ে রাখতে হবে, অথবা পাওয়ার যে ধরেন ফর এক্সাম্পল পাওয়ার সেভিং মোডে দিতে হবে। এইভাবে ইফ উই ক্যান অলসো মানে এটা তো আমি বলতে চাচ্ছি ওয়ার্কস্টেশন ডিভাইসেসের কথা। যদি আমরা সেন্ট্রাল সার্ভারগুলোকে কোনো একটা এনার্জি এফিশিয়েন্ট শিডিউলিং বা অ্যালগোরিদম নিয়ে মানে করতে পারি, অপারেট করাতে পারি। যেমন ফর এক্সাম্পল ধরেন যখন লোড কম আছে, বা যখন হচ্ছে ফর এক্সাম্পল কারেন্টলি খুব একটা মানে কোনো একটা সার্টেন পার্টে কোনো একটা লোড নেই, তখন হচ্ছে আমরা ধরেন ফর এক্সাম্পল যেটা করতে পারি, আহ, আমাদের সার্ভারটাকে এমনভাবে ডিজাইন করতে পারি সো দ্যাট যে সেই সময় সে হচ্ছে তার সাম কম্পোনেন্টস অথবা তার ধরেন ফর এক্সাম্পল মাল্টিপল সার্ভার্স আছে অ্যান্ড লোড ব্যালেন্সিং হচ্ছে ওখানে, তাহলে মাল্টিপল সার্ভার্সের মধ্যে কোনো একটা রিডান্ডেন্ট সার্ভারকে সে অফ করে রাখলো, অথবা কোনো একটাকে মানে পাওয়ার সেভিং মোডে সে রাখলো। এভাবে করে যদি অপারেট করে তাহলে ওভারঅল আমাদের যে ডিভাইস মানে শুধু পার্সোনাল ডিভাইস না, মানে এমপ্লয়ীদের ডিভাইসের কথা বলা হচ্ছে না, এমপ্লয়ীদের ডিভাইস, অর্গানাইজেশনাল ডিভাইসেস অ্যান্ড সার্ভার্স সবকিছু মিলিয়ে সবগুলোকে যদি আমরা ইউজেজটা ট্র্যাক করতে পারি তাহলে আমাদের টাকা সেভ হবে, এনার্জি কম খরচ হবে। এরপর রিডিউসড হিটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং কস্টস, এইটা একটা বড় কস্ট। তার রিজন হচ্ছে ডিভাইসগুলা মানে ডিভাইসগুলা নিজে যতটুকু এনার্জি খরচ করে, মানে আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলোর কথা বলছি, সেগুলো নিজে যতটুকু আহ, উম, মানে এনার্জি খরচ করে, তার চেয়ে বেশি এনার্জি খরচ হয় তাদের টেম্পারেচার মেনটেন করতে। যার মানে হচ্ছে যেমন ফর এক্সাম্পল ধরেন যেসব দেশ গরম, যেমন আমাদের দেশ এর মানে এনভায়রনমেন্ট বা আমাদের দেশের ওয়েদার বেশ হট, তখন সেক্ষেত্রে আমাদের যে ডিভাইসগুলো এগুলো তো ধরেন একটা রুমের ভিতর থাকে, যেমন ধরেন সার্ভার্সগুলো, তো এই রুমগুলাতে প্রচুর এক মানে হিট বিল্ড আপ হয়। তো ওই হিটগুলো ডিসিপেট করার জন্য আপনার এয়ার কন্ডিশনিং বা কুলিং সিস্টেমের প্রয়োজন। আবার দেখা যায় যে শীতের দেশগুলোতে ফ্রিজিং টেম্পারেচারের কারণে সার্ভার বা সিলিকন চিপগুলো অপারেটিং টেম্পারেচারের নিচে চলে যায়, তো অপারেট করতে পারে না ঠিকই। তো সেক্ষেত্রে ওই স্পেসটাকে হিটেড করে রাখার জন্য হিটিং এর দরকার। সো ডিপেন্ডিং অন দ্য প্লেস, আপনি কোথায় আছেন পৃথিবীতে, আপনার এয়ার কন্ডিশনিং মানে হিটিং বা কুলিং, সোজা কথা এয়ার কন্ডিশনিং সিস্টেমের দরকার হবে। যে আপনি যে স্পেসটাতে আপনার ডিভাইসগুলা বা আপনার সার্ভারকে রাখছেন, ডেটা সেন্টারসগুলো, বেসিক্যালি আপনার ডেটা সেন্টারে যে ইউনিটসগুলো আছে, মানে কম্পিটিশনাল ইউনিটস, এই কম্পিটিশনাল ইউনিটসগুলোকে এয়ার কন্ডিশন অবস্থায় রাখতে হয়। এই এয়ার কন্ডিশন অবস্থায় রাখার টেম্পারেচারটাও মানে এটা কিন্তু একটা হিউজ কস্ট। সো এখন এইটাকে আমরা যত বেশি মানে হচ্ছে যত মিনিমাইজ করতে পারবো তত টাকা সেভ হবে অবভিয়াসলি। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে ডিভাইসেস, যেসব ডিভাইসেস যেটা বলছিলাম, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে ডিভাইসেস যেগুলো ধরেন ফর এক্সাম্পল হিট প্রডিউস করে, তো তাদের ওই হিটটাকে অ্যাম্বিয়েন্ট যেটা হিট আছে তাদের ওইটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা কোনোভাবে যেখানে যখন আমাদের হিটিং প্রয়োজন তখন আমরা আমাদের টেম্পারেচারটা বাড়াতে পারি কিনা সেটা আমাদেরকে মানে সেটা ইউটিলাইজেশন আমরা করতে পারি। আরেকটা ব্যাপারটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল এয়ার কন্ডিশনিং এর চেয়ে বরং হিট ডিসিপেশনটা হচ্ছে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট আর কি। ধরেন হিট বের করে দেওয়া, ফর এক্সাম্পল ধরেন আপনি আহ, যেমন ধরেন আপনি যদি কুল করেন বা আপনি যদি বাইরের এয়ার ভেতরে
ধরেন ফর এক্সাম্পল আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে ভেতরের এয়ারগুলোকে ঠান্ডা করতেছেন, এটা হচ্ছে বেটার অর মোর এনার্জি এফিশিয়েন্ট হচ্ছে। ধরেন আপনার একটা কুল এয়ার ফ্লো থাকলো অথবা সাম সর্ট অফ লিকুইড কুলিং সিস্টেম থাকলো, যেটা কি করবে প্রত্যেকটা ডিভাইসের চারপাশ দিয়ে ধরেন কন্টিনিউয়াসলি হচ্ছে কোল্ড ওয়াটার অথবা ধরেন কোল্ড কোনো একটা লিকুইড অথবা কোল্ড গ্যাসেস সার্কুলেট করার মাধ্যমে জিনিসটাকে কোল্ড রাখবে। সো পুরো স্পেসটাকে এয়ার কন্ডিশন না করে আমরা ইন্ডিভিজুয়াল ডিভাইসকে কুল করতে পারি, দ্যাটস দ্য পয়েন্ট। তখন আরো এনার্জি এফিশিয়েন্ট হতে পারে জিনিসটা। আচ্ছা, এরপরে হচ্ছে রিডিউসিং আদার ফ্যাসিলিটি কস্টস। সো এই যে আহ, পুরো ফ্যাসিলিটির অন্যান্য অংশটা মানে আমাদের অর্গানাইজেশনের যে ফ্যাসিলিটিটা আছে, যে অফিস বা আমাদের ওয়্যার হাউস বলেন অথবা পুরো অর্গানাইজেশনের আন্ডারে যতগুলো মানে প্রপার্টি আছে আর কি, রিসোর্সেস আছে, সেই রিসোর্সগুলোর ওভারঅল যে ফ্যাসিলিটি কস্ট আছে, যেমন হিট, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং, এই জিনিসগুলো মিলে, এরপরে হচ্ছে ক্লিনিং, সিকিউরিটি, এরপরে হচ্ছে রেন্টিং, এই সবগুলোকে যতটুকু মিনিমাইজ করা সম্ভব তত বেশি আর কি আমাদের মানে কস্ট সেভিং অবভিয়াসলি। আর একই সাথে হচ্ছে তত বেশি, যেমন ধরেন আপনি যত ধরেন আপনি অপ্রয়োজনে যদি অনেক বড় জায়গা ভাড়া নিয়ে রাখেন তাহলে ওই জায়গাটা আলোকিত রাখতে অথবা ওই জায়গাটা হিটেড রাখতে, ওই জায়গাটা ক্লিন রাখতে আপনার টাকা খরচ বেশি হবে। সো দেয়ার ফর ওইটা যদি আপনাদের আমাদের সবার হচ্ছে মিনিমাইজ করতে হবে যে আমরা কতটুকু, যেমন অনেক সময় দেখা যায় যে অনেক বড় অফিস কিন্তু অফিসে মাত্র ৫ জন বা ১০ জন এমপ্লয়ি কাজ করে। সো আমাদের আসলে কতটুকু পরিমাণ ওয়ার্ক হবে অথবা আমাদের কতটুকু নিতান্ত প্রয়োজন ওই অনুযায়ী আমাদের ডিজাইন অফিস স্পেসটা ডিজাইন করতে হবে বা অর্গানাইজেশনের ফ্যাসিলিটিগুলোকে ওভাবে ডিজাইন করতে হবে যাতে স্পেস সেভ হয় সবচেয়ে বেশি করে। তো ওভারঅল দ্যাটস দ্য ফার্স্ট পার্সপেক্টিভ যে আমরা কিভাবে এনার্জি সেভিং এর মাধ্যমে মানি সেভ করতে পারি বা কস্ট রিডাকশন করতে পারি। দ্য সেকেন্ড পার্সপেক্টিভ ছিল রিস্ক রিস্ক রিডাকশন, কিভাবে এনার্জি সেভিং এর মাধ্যমে রিস্ক কমবে আমাদের বিজনেস। সো এইটাও আমি বলেছিলাম যে বেসিকলি এনার্জি, যদি এনার্জি প্রাইসেস আর ইফ এনার্জি প্রাইসেস আর হাই, মানে সবসময় দেখা যায় যে এনার্জি প্রাইসেস একই রকম থাকে না। আর এখন এনার্জি বলতে আসলে আমরা কি বোঝাই সেটা আমরা একটু বুঝতে হবে। যেমন ধরেন আপনার অর্গানাইজেশন কিসে রান করতেছে, এটা হচ্ছে আপনার জন্য আসলে এনার্জির প্রাইস। যেমন ফর এক্সাম্পল আপনার অর্গানাইজেশন যদি অয়েলে রান করে বা আপনার অর্গানাইজেশনে এমন অনেকগুলো জেনারেটর আছে যেগুলো হচ্ছে যে তেলে চলে, তাহলে হচ্ছে দেন আপনার জন্য তেলের প্রাইস অনেক বড় একটা ফ্যাক্টর, কারণ তেলের প্রাইস বেড়ে গেলে দেখেন আপনার অর্গানাইজেশনের অপারেটিং কস্ট অনেক বেড়ে যাবে। যেমন ফর এক্সাম্পল মাঝে মধ্যে আমরা দেখি যে ইন্টারন্যাশনালি এক্সপোর্ট ইম্পোর্টের উপর ডিপেন্ড করে তেলের প্রাইস অনেক বেড়ে যায়। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল যে রিসেন্টলি রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের সময় হচ্ছে প্রাইস অনেক বেড়ে গেছে, তেলের প্রাইস প্রায় অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে পুরো পৃথিবীতে। সো এই মানে এটা সব রকমের তেল কিন্তু মানে আপনার মানে যে গাড়ির যে তেলের কথা অথবা ভোজ্য তেল, সব সব তেলের এই দামে মানে এই জিনিসের ইম্প্যাক্টটা পড়ে। সো আবার সেই মানে compared to that electricity is much more stable, electricity prices are much more stable, but electricity prices কিন্তু impacted হয়। তার রিজন হচ্ছে যেমন ফর এক্সাম্পল আমাদের কিছুদিন আগে বেশ কিছু পাওয়ার প্ল্যান্টস বন্ধ হয়ে গেছে, ইলেকট্রিসিটি প্রাইসেস পার ইউনিট প্রাইসেস কিন্তু আমাদের বেড়ে গেছে রিসেন্টলি। এছাড়াও ধরেন ইলেকট্রিসিটি বর্তমানে যে সব দেশে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য যে কাঁচামাল বা ধরেন ওই যে ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টগুলো যে যে ফুয়েলে রান করে সেটা কিন্তু আলটিমেটলি আইদার কোল অথবা প্রাকৃতিক গ্যাস অথবা হচ্ছে অয়েল, যে কোনো একটা ফসিল ফুয়েলসই হবে। সো বেসিকলি এখন ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রিসিটি প্রাইসেস যদিও একটু স্টেবল, তারপরেও এটা আসলে ইলেকট্রিসিটি প্রাইসেস মে অলসো ফ্লাকচুয়েট। এখন আমি কি বলার চেষ্টা করছি যে ধরেন যেহেতু আমাদের এনার্জির প্রাইসেস আর হাইলি ভ্যারিয়েবল, সো এখন আমি যদি ইফ উই ইউজ অ্যা লট অফ এনার্জি, তখন যেটা হবে আমাদের অপারেশনাল কস্টও অনেক বেশি ফ্লাকচুয়েট করবে। এনার্জির প্রাইস অল্প বাড়ানামা মানে ওঠানামা করলে আমাদের হচ্ছে ওভারঅল অপারেশনাল কস্ট অনেক বেড়ে যাবে। অপারেশনাল কস্ট যদি অনেক বেড়ে যায় তাহলে আমাদের বিজনেসটা আমরা টিকিয়ে রাখতে পারবো কিনা বা এটা সাস্টেনেবল হবে কিনা সেটাও দেন এটার উপর ডিপেন্ড করছে। কারণ যদি অপারেশনাল কস্ট অনেক বেড়ে যায় আপনার প্রফিটের তুলনায় বেড়ে যায়, দেন আপনার বিজনেস লসে চলে যাবে। লসে চলে যাওয়ার মানে হচ্ছে দেন দেয়ার ইজ এ রিস্ক অফ গেটিং ব্যাংক্রাপ্ট। এটা ছাড়াও হচ্ছে অবভিয়াসলি এনার্জি কস্ট ছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওই যে বলেছিলাম যে অর্গানাইজেশনের
মানে which practices you adopt depends like makes your business more sustainable or not। ঠিক আছে, এটার উপর এই জিনিসটা ডিপেন্ড করে আপনি কোন 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 প্র্যাকটিস অ্যাডপ্ট করেন। যেমন ফর এক্সাম্পল ইফ ইউ ক্যান ইউজ রিনিউয়েবল পাওয়ার, সোলার প্যানেলস, এই ধরনের ফ্যাসিলিটিগুলো আপনি যদি এমপ্লয় করতে পারেন তাহলে দেখেন আপনার এনার্জি প্রাইসেসের বা আপনার যদি ফুয়েল প্রাইসেসের ফ্লাকচুয়েশন কিন্তু আপনার ইয়াকে হচ্ছে খুব বেশি ইম্প্যাক্ট করবে। ইভেন আপনি যদি আপনার অর্গানাইজেশনের একটা পোর্শন অফ দ্য এনার্জি ডিমান্ড রিনিউয়েবল বা ক্লিন এনার্জির দিকে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে। ঠিক আছে? সো সেকেন্ড যেটা ছিল, সেকেন্ড পার্সপেক্টিভটা আমরা দেখলাম সেটা হচ্ছে কিভাবে রিস্ক রিডাক্ট, মানে আমরা যদি এনার্জি কনজাম্পশনটা কমাই তাহলে আমাদের রিস্ক কিভাবে রিডিউস হয়। থার্ড পার্সপেক্টিভ হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। দ্যাট মিনস ডিরেক্টলি আমরা এনভায়রনমেন্টে কি ইম্প্যাক্ট করি। এটা আসলে বলার খুব একটা অপেক্ষা রাখে না যে আমরা যখনই এনার্জি বার্ন করি, দ্যাট মিনস ফসিল ফুয়েল বার্ন করি, তখনই আমরা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করি। অ্যান্ড এই কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাটমসফিয়ারে অ্যাকিউমুলেট হয়, কারণ এটা আমাদের ওভারঅল কার্বন সাইকেলের মধ্যে গিয়ে জমা হয়। সো যে কারণে এই জিনিসটার ট্রেস আমাদের এনভায়রনমেন্টে রয়ে যায়, and that is what you call carbon footprint. The footprint because it leaves a mark in the environment. এখন এই basically the more fossil fuels you burn, the more carbon dioxide you release. So এখন এই জায়গাটা যদি if we can limit the emission, or we can use clean energy sources and we can adopt best practices তাহলে আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারবো। কার্বন কীভাবে কমাতে পারবো? ফর এক্সাম্পল ধরেন if we decide to use clean energy like air or solar energy, তাহলে কার্বন ফুটপ্রিন্ট করবে। অথবা ফর এক্সাম্পল ধরেন আপনার অর্গানাইজেশন একটা হাইব্রিড সিস্টেমে অপারেট করে, যে 3 দিন অফিস ওয়ার্ক ফ্রম হোম আর 3 দিন হচ্ছে অথবা 2 দিন হচ্ছে ওয়ার্ক ফ্রম অফিস। তাহলে এই হাইব্রিড স্ট্রাকচারের কারণে আপনার যাতায়াতের খরচ কমে যাবে, মানে এমপ্লয়ীদের যাতায়াতের খরচ কমে যাবে। যাতায়াতের আহ, জন্য যে পরিমাণ কার্বন এমিশন হতো সেটা কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু যদি সে ভিডিও বা টেলিকনফারেন্সিং এর মাধ্যমে অফিস করে বা পার্টিসিপেট করে, অফলাইন মানে ওয়ার্ক ফ্রম হোম করে আর কি বেসিক্যালি। সো এখন এই যে ড্রাইভিং অর ফ্লাইং, এটাকে যত কমাতে পারবেন তত বেশি অবভিয়াসলি কার্বন ফুটপ্রিন্ট আরো কমবে। কারণ ড্রাইভ মানে কার ড্রাইভ করা, অথবা আপনি বাসে গেলেন বাসটা ড্রাইভ করা, অথবা আপনি ধরেন ফর এক্সাম্পল উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেন বিজনেসে প্লেনে করে। সো ওভারঅল সব ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়। এখন আপনি যত বেশি এই টাইমটা কমাতে পারবেন তত বেশি হচ্ছে আপনার কার্বন এমিশন কমবে। এবার অলসো যদি আমরা চিন্তা করি যেমন একটা ল্যাপটপ, সেটার ওভারঅল মানে তার এনার্জি কনজাম্পশন কত, তাহলে ইউজুয়ালি ইটস বিটুইন 30 to 60 ওয়াটস। তো 30 to 40 ওয়াটস এরকম একটা কিছু হয়। তো তার 30 ওয়াটস ইজ নট ব্যাড, এটা হচ্ছে একটা বেসিক্যালি আমাদের পুরাতন কালের যে লাল রঙের বাল্বগুলো চলতো, 60 ওয়াটসের বাল্ব, ওইগুলোর অর্ধেক। সো ন্যারোলি স্পিকিং একটা ল্যাপটপের কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে একটা লাল বাল্বের অর্ধেক, মানে একটা ওই যে লাইট বাল্বের অর্ধেক। সেভাবে করে আমাদের ক্যালকুলেট করতে হবে। ধরেন ফর এক্সাম্পল আমাদের বিল্ডিংয়ে অথবা আমাদের ফ্যাসিলিটি সবগুলো ডিভাইসের কার্বন ফুটপ্রিন্ট কত, ওইভাবে করে অ্যাড আপ করে আমাদের হলিস্টিকলি একটা ক্যালকুলেশন বা ট্র্যাকিং করতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে, তো ওভার টাইম ইউ আর লাইকলি টু এন্ড আপ এস্টিমেটিং দ্য ইম্প্যাক্ট অফ মোস্ট অফ হোয়াট ইউর কোম্পানি ডাস। তার মানে হচ্ছে আপনার ধীরে ধীরে আপনি মোটামুটি কোম্পানির সব ফ্যাসিলিটির বা ফ্যাসিলিটিসগুলো, বা ধরেন ফর এক্সাম্পল প্রত্যেকটা ফ্যাসিলিটির যে জিনিসগুলো ইউজ হয় ওই ইলেকট্রনিক কম্পোনেন্টসগুলোর ওভারঅল যে আপনার কার্বন ফুটপ্রিন্ট সেটা ট্র্যাক করতে পারবে। এখন এই কার্বন ফুটপ্রিন্ট আরো কিছু জিনিস মানে রিফ্লেক্ট করে, মানে বিসাইডস এনার্জি কনজাম্পশন, সেটা হচ্ছে পলিউশন। যেমন হচ্ছে ধরেন আপনার কার্বন ফুটপ্রিন্ট যত বেশি, তার মানে হচ্ছে তত বেশি ফসিল ফুয়েল আপনি বার্ন করেছেন। অ্যান্ড ফসিল ফুয়েল ছাড়াও আরো ব্যাপারটা হচ্ছে যেমন পাওয়ার জেনারেশনে এছাড়া আরো অনেক রকমের পলিউশন হতে পারে পাওয়ার জেনারেশনের সময়। যেমন ফর এক্সাম্পল মার্কিউরি এমিশন হয়,
কোল বার্ন করার সময় মানে কয়লা পোড়ানোর সময় মার্কিউরি এমিশন হয়, কারণ কয়লার যে ইয়াগুলো আকরিকগুলো আছে ওই আকরিকগুলোকে যখন আমরা বার্ন করি তখন দেয়ার সার্টেন এলিমেন্টস যেগুলো হচ্ছে মার্কিউরি এলিমেন্টস থাকে যেগুলো রিলিজ হয়। সো এছাড়াও মানে প্রত্যেকটা পাওয়ার যে প্রোডাকশন বা পাওয়ার জেনারেশন প্রসেসে কোনো না কোনো ওয়েস্টেজ তৈরি হয়। ওয়েস্ট বলতে আমি বলতে যাচ্ছি এই ধরনের এমিশন বা এমন একটা ওয়েস্টেজ বের হয় যেটা হচ্ছে মানে খুব নেচারের জন্য ক্ষতিকর। সো অলদো আমরা কার্বন এমিশন কমাতে পারবো, বাট কিন্তু এইদিকে যে ওয়েস্টেজ গুলা, যে যেমন ফর এক্সাম্পল আমরা যদি ফসিল মানে কয়লা বার্ন করি, কোল বার্ন করি, তাহলে মার্কুরি এমিশন হবে। তো এই এমিশন গুলো আমাদের কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ আওয়ার কার্বন ফুটপ্রিন্ট উড বি আ হিউজ সোর্স অফ পলিউশন। এছাড়া হচ্ছে কোলাটেরাল ড্যামেজ। কোলাটেরাল ড্যামেজ মানে হচ্ছে আপনার যে লিমিটেড অ্যামাউন্ট অফ ফসিল ফুয়েল আছে, ওই জিনিসটা আমাদের ধীরে ধীরে কমে যাচ্ছে। এছাড়াও ওই জিনিসটা মাইন করার জন্য আমাদের একেবারে, যেমন ফর এক্সাম্পল ধরেন কয়লা মাইন করার জন্য আপনার কোনো একটা পাহাড় বা এই ধরনের পাহাড়ি উপত্যকা অঞ্চলে আপনার মাইন করতে হয়, অথবা অয়েল এক্সট্রাক্ট করার জন্য ইউজুয়ালি কি করতে হয়, ডিপ সিতে গিয়ে। এখন জমির সব তেল মোটামুটি শেষ হয়ে গেছে, এখন সব বড় বড় আপনারা হয়তো দেখেছেন যে বিশাল বিশাল অয়েল ট্যাঙ্কারগুলো ইয়াতে সমুদ্রের মাঝখানে ভাসে। কারণ হচ্ছে ওই যে সমুদ্রের মাঝখানে হচ্ছে ডিপ সি বেডকে ড্রিল করে, ডিপ সি বেড থেকে ড্রিল করে হচ্ছে আহ, তারা ওই অয়েলটা হচ্ছে এক্সট্রাক্ট করে। এছাড়া হচ্ছে ধরেন ফর এক্সাম্পল গ্যাস এক্সট্রাক্ট করার জন্য কোনো একটা ন্যাচারাল যে যে গ্যাসিয়াস ইয়াগুলো যে আছে, যে ন্যাচারাল গ্যাসের মানে মাটির নিচে গ্যাস আছে, ওই জিনিসগুলো ওই মাটিটাকে এক্সকাভেট করতে হয়। সো এইভাবে মানে বেসিকলি আপনি যদি কোনো একটা ন্যাচারাল রিসোর্স মাইন করতে চান, তাহলে আপনার একটা কান্ট্রির কোনো একটা অঞ্চলকে ইয়া করতে হয়, কাইন্ড অফ ক্ষতিগ্রস্ত হতে হয় আর কি। সো there is also collateral damage. এছাড়াও uh, the need for new power plants is still growing, কারণ মানে energy demand is growing, and it also takes a lot of power to build one power plant. মানে একটা পাওয়ার প্ল্যান্ট দাঁড় করাতে এটার এম্বডিড এনার্জি অনেক খায়, মানে বেসিক্যালি এটা যে এনার্জি প্রডিউস করবে ওই স্টেটে যাওয়ার জন্য এটাকে বিল্ড করতে অনেক সময় লাগে অ্যান্ড অনেক এনার্জি কস্ট হয়। ওকে। আর এছাড়াও হচ্ছে আহ, আহ, এছাড়া হচ্ছে ফর এক্সাম্পল ধরেন আপনার ওভারঅল যদি আমরা বলি এনার্জি কনজামশনের আরো একটা ইম্প্যাক্ট হচ্ছে, অথবা হাই এনার্জি কনজামশনের আরো একটা ইম্প্যাক্ট হচ্ছে এটা ইকোনমিতে এফেক্ট ফেলে। ঠিক আছে। সো ওভারঅল এই তিনটা পার্সপেক্টিভ আমরা দেখলাম। লাস্ট পার্সপেক্টিভ হচ্ছে অবশ্যই আমাদের রেপুটেশন অ্যান্ড ব্র্যান্ড। এটা তো আমরা ডিসকাস করেছি, যদি আমরা প্রথম দুইটাকে কমাতে পারি দেন আওয়ার উইল হ্যাভ বেটার রেপুটেশন, লেস এনার্জি। যে আমরা এই স্লোগানটা দেখেছিলাম, সেটা হচ্ছে এই যে লেস মানি, লেস রিস্ক, স্মলার ফুটপ্রিন্ট অ্যান্ড বেটার রেপুটেশন। আপনি কম টাকা খরচ কমাতে পারলে, রিস্ক কমাতে পারলে, স্মলার কার্বন ফুটপ্রিন্ট তৈরি করতে পারলে, দেন ইউ উইল হ্যাভ বেটার রেপুটেশন। ওকে। তো এরপরে এই চ্যাপ্টারের আর্গুমেন্টলি মোস্ট ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে এমবডিড এনার্জি। এই এমবডিড এনার্জি নিয়ে আমরা আগেও ডিসকাস করেছি, এখন হচ্ছে আপনাদেরকে দেখতে হবে এমবডিড এনার্জি পার্টটা। সো এটা আমি ডিসকাস করার আগে আপনাদেরকে 5 মিনিট সময় দিব, আপনারা হচ্ছে একটু এটা পড়বেন। 8.7, সেকশন 8.7 আপনারা একটু পড়বেন এটা কি বলেছে। আমি এমবডিড এনার্জি যদিও আগে বলেছি, তবে আপনারা আরেকবার পড়ে দেখবেন এই জিনিসটা। পড়ার পরে হচ্ছে আমরা 5 মিনিট পরে শুরু করি। সবাই একটু এমবডি এনার্জি সেকশনটা একটু পড়েন। আচ্ছা, এমবডি এনার্জির কনসেপ্টটা আশা করি সবাই দেখেছেন একটু করে। সো লেটস ডিসকাস দিস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেজন্য এটা বারবার ডিসকাস করা আসলে। সো এমবডিড এনার্জি মানে হচ্ছে the energy needed to create a device or an infrastructure before you start using it. তাহলে একটু আগে যে আমরা পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে যে ডিসকাশনটা করলাম, যে একটা পাওয়ার প্ল্যান্ট মানে সে যে পাওয়ার প্রডিউস করবে তার আগেই
এটা তৈরি করতে অনেক পাওয়ার প্রডিউস হয়, মানে পাওয়ার খরচ করতে হয়, অনেক এনার্জি খরচ করতে হয়। ঠিক আছে? সো দ্যাট মিনস প্রত্যেকটা ডিভাইস আমরা যেগুলো ইউজ করি, সেটা একটা ল্যাপটপ হোক, সেটা একটা মানে একটা ডেটা সেন্টারের সার্ভার মানে ইয়েগুলো হোক, বড় বড় মানে স্টোরেজ বা প্রসেসিং ইউনিটসগুলো হোক, যেটাই হোক না কেন, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সেটা যদি ইউজ করতে চান, মানে সেটা ইউজেবল হওয়ার বা কমার্শিয়ালি অ্যাভেলেবল করার জন্য বা প্রডিউস করার জন্য একটা এনার্জি খরচ করতে হয়। So, এই এনার্জিটা কতটুকু সেটা আমাদের কনসার্ন, সেটা আমাদের জন্য একটা কনসার্ন যদি আমরা ওই ধরনের অনেকগুলো ডিভাইস ইউজ করি। ঠিক আছে? সো শুরু মানে এটা ওয়ান মানে when you start your business that's not a big deal because আসলে you don't need to be aware of it. But যখন আপনার business has grown to a certain point, তখন এই চয়েসেস গুলো ম্যাটার করে যে আপনি ওভারঅল কোন ধরনের ডিভাইসেস ইউজ করেছেন অ্যান্ড এটার সাথে টাইট এমবডিড এনার্জি কত। তো যেমন ফর এক্সাম্পল একটা ফর এ ডিভাইস দ্য এম্বডিড এনার্জি ইজ দ্য এনার্জি or accompanying footprint needed to mine raw materials, transport them to the manufacturing plant, make the device and ship it to your facility. তার মানে ধরেন একটা সার্টেন ইলেকট্রনিক ডিভাইস, একটা ধরেন ল্যাপটপ বা একটা স্পেশালাইজড ইলেকট্রনিক ডিভাইস যেটা আপনি অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছেন, সেটার এমবডিড এনার্জি হচ্ছে ওইটার কাঁচামাল কোনো একটা সার্টেন ধরেন সাউথ আফ্রিকা থেকে মাইন করে আনলো, আনার পরে হচ্ছে ওই কাঁচামাল থেকে ম্যানুফ্যাকচারিং প্লান্টে মানে এটা ট্রান্সপোর্ট করলো কাঁচামালটা, এরপর সেখানে ওই ডিভাইসটা তৈরি করলো, তৈরি করে আপনার যে ফ্যাসিলিটি বা আপনার যে অর্গানাইজেশন সেখানে হচ্ছে তারা শিপ করে পাঠালো। এই পুরো প্রসেসে যতটুকু এনার্জি খরচ হয়েছে সেটা হচ্ছে ওই ডিভাইসের সাথে মানে এমবডিড এনার্জি। অ্যান্ড এটাকে আমরা অ্যাকম্পানিং ফুটপ্রিন্টও বলি। তার মানে এই ডিভাইসের সাথে অলরেডি একটা অ্যাকম্পানিং ফুটপ্রিন্ট আছে, মানে এই ডিভাইস তার লাইফ সাইকেল শুরু করার আগেই সে কিন্তু পরিবেশে ইম্প্যাক্ট ফেলেছে, বিকজ ওইটা প্রস্তুত করতে আমাদের অনেক এনার্জি লেগেছে। সো এই embodied energy calculations are subject to a lots of variation obviously, কারণ একেকজন এককভাবে embodied energy ক্যালকুলেট করে and একেকজনের জন্য ব্যাপারটা অনেক রকম। যেমন ফর এক্সাম্পল ধরেন আপনি যদি ইন হাউস ম্যানুফ্যাকচারিং করেন তাহলে আপনার embodied energy কম হবে। আপনি যদি কোনো পার্টি থার্ড পার্টি থেকে অনেক দূরের কোনো একটা বিদেশি কোম্পানি থেকে বাই করে ডিভাইস নিয়ে আসেন, তাহলে হচ্ছে আপনার embodied energy বেশি হবে, কারণ শিপিং এর একটা কস্ট আছে। এটা মানে এটা প্রডিউস হয়ে র মেটেরিয়ালস গুলো কোনো একটা জায়গায় ম্যানুফ্যাকচার হচ্ছে, ওখান থেকে আপনি এটা নিয়ে এসেছেন। তো এই জন্য ইম্পোর্টেড এনার্জি ক্যালকুলেশন হাইলি ভ্যারি। দ্য ইন্টারেস্টিং থিং ইজ এখানে একটা স্ট্যাটিস্টিক বলা আছে, দ্য embodied energy from a newspaper story in 2012 described that the embodied energy uh, of a car as greater than the energy of the car would use in its lifetime. এটার মানে হচ্ছে 2012 সালের একটা নিউজপেপার স্টোরিতে আমরা একটা স্ট্যাটিস্টিক, একটা খুব ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক দেখতে পেয়েছি যে একটা কারের যতটুকু এমবডিড এনার্জি আছে এইটা গ্রেটার দ্যান দ্য টোটাল এনার্জি দ্য কার উড ইউজ ইন ইটস লাইফ। তার মানে হচ্ছে একটা গাড়ি তৈরি করতে যত এনার্জি খরচ হয়, ওই গাড়িটা সারা জীবনে তার অতটুকু এনার্জিও খরচ করে না। তার মানে বুঝতে পেরেছেন, গাড়িটা তৈরি করতে যতটুকু এনার্জি খরচ হয় ততটুকু এনার্জি অন এভারেজ আর কি। কারণ অনেক গাড়ি আছে তৈরি করার পর জাস্ট একটা গ্যারেজে পড়ে থাকে, তার কারণ হচ্ছে এটা ইউজ হয় না। ধরেন একজন খুব সার্টেন ভেরি রিচ পার্সন, তার ধরেন 10টা গাড়ি আছে, সে আসলে সবগুলোতে সে ইউজ করবে না, এরকম বেশিরভাগ গাড়ি দেখা যায় অফ দ্য রোড আসলে পড়ে থাকে। ডেইলি ড্রাইভার হিসেবে খুব কম গাড়ি ইউজ করি আমরা। সো এই জন্য দেখা যায় একটা কার আর কারের মানে অপারেশনের কস্ট আছে, মেইনটেনেন্সের কস্ট আছে, এই জন্য অফেন টাইমস দেখা যায় একটা গাড়ির তৈরি যতটুকু এনার্জি এম্বডিড এনার্জি সেটা দ্যাট ইজ গ্রেটার দেন দ্য কার টোটাল এনার্জি দ্য কার উড ইউজ ইন ইস লাইফ টাইম। So later analysis indicated that embodied energy was more like one fourth of the lifetime operational energy. So 2012 সালে হচ্ছে এটা একটা স্ট্যাটিস্টিক। তো পরবর্তীতে আরো মানে বেটার ক্যালকুলেশন এন্ড আরো সূক্ষ্ম ক্যালকুলেশনের পর দেখা গেছে আসলে না, এটা গ্রেটার না, বাট মোর লাইক ওয়ান ফোর্থ অফ দ্য টোটাল লাইফ টাইম অপারেশনাল এনার্জি।
মানে তাও কিন্তু একটা স্টিল একটা ভেরি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। যে পরবর্তীতে আরো ভালো ক্যালকুলেশন করে আরো আরো অ্যাকুরেট ক্যালকুলেশনের মাধ্যমে দেখা গেছে যে embodied energy of a car is not as great as the car's lifetime energy but rather 1/4 of it, মানে পুরো লাইফে যতটুকু এনার্জি ইউজ করে তার 25%। So embodied energy has little to do with the direct cost of a device to you. তার মানে হচ্ছে একটা ডিভাইস আপনি বাজারে কত টাকা দিয়ে কিনতে পেরেন, এমবডিড এনার্জি কিন্তু ডিরেক্টলি ওটার উপর মানে ডিপেন্ড করে না। But rather it depends on energy cost related, but it depends on the energy tasks basically। আপনার ডিভাইসটা তৈরি করতে কোন কত কি কি স্টেপের মধ্যে দিয়ে যাওয়া লেগেছে ওইটার উপর ডিপেন্ড করে আর কি এমবডিড এনার্জি। এমন হতে পারে একটা জিনিস যেটার দাম কম সেটার এমবডিড এনার্জি হাই হতে পারে, ডিপেন্ডিং অন ওটা কি মানে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কি প্রসেসের মধ্যে দিয়ে গেছে। When embodied energy affects you in the way embodied energy affects you is in the carbon footprint of a device and also in the reputational impact of it energy saving efforts. So এখন মানে এমবেডেড এনার্জি প্রথম প্রথম একটা বিজনেস যখন শুরু হয়েছে তখন এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, বাট অ্যাজ ইউর বিজনেস গ্রোস তখন এটা একটা ফ্যাক্টর। কারণ হচ্ছে আপনি কারণ ধরেন ফর এক্সাম্পল আপনার বিজনেস যখন আপনি স্কেল করবেন তখন আপনি কিন্তু আর 100-200টা ডিভাইস ইউজ করবেন না, মেবি ইউ উইল ইউজ hundreds of thousands of devices। সো তখন আর কি এমবডিড এনার্জির ব্যাপারটা আসলে আপনার রেপুটেশনের বা আপনার ব্র্যান্ডের জন্য একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। ওকে, তো আশা করি এমবডিড এনার্জির বিষয়টা বুঝতে পেরেছি আমরা সবাই। এখন কথা হচ্ছে আমরা নিজেদের অর্গানাইজেশনের এনার্জি ইউজেজটাকে কিভাবে অ্যানালাইজ করতে পারি। What is the process of analyzing our own energy usage? So there is a old proverb that which gets measured gets done। তার মানে যে জিনিসটা আপনি মেজার করবেন ওই জিনিসটা নিয়ে অবশ্যই আপনি কনসার্ন থাকবেন বা ওই জিনিসটা নিয়ে আপনি কাজ করবেন। বাট যে জিনিসটা নিয়ে আপনি যে জিনিসটা ইউ উইল লেফট আনমেজার্ড ওইটা আসলে চেক করারও কোনো ওয়ে নেই অ্যান্ড ওইটা ধরেন আমাদের কনসিডারেশনের স্কোপের বাইরে থেকে যাবে সবসময়। So এই জন্য you can only get the full benefits of pursuing energy saving by having a baseline of usage before you conservation efforts begin। তার মানে প্রথমে আপনাকে একটা বেজ লাইন এস্টাবলিশ করতে হবে যে একটা এরকম একটা বিজনেস রান করতে বা এরকম একটা অর্গানাইজেশন রান করতে বেজ লাইন এত এত এনার্জি আমাদের স্পেন্ড করতে হবে। দেন ওইখান থেকে আপনি কনজার্ভ করে করে কমাতে পারবেন এনার্জি সেভিং এফোর্টস এর মাধ্যমে। সো এখন এনার্জি সেভিং এফোর্টস বা এনার্জি ইউজেজ কিভাবে আমরা অ্যানালাইজ করবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে ডিটেলড অডিট। অডিট মানে হচ্ছে আমাদের এনার্জি অডিট এর এর কথা বলছি। তো বেসিক্যালি আমরা এই যে প্রত্যেকটা ডিভাইসের ইউজেজ অ্যান্ড হচ্ছে পাওয়ার কনজাম্পশন ট্র্যাক করা, আমাদের ওভার ইলেকট্রিসিটি কনজাম্পশন ট্র্যাক করা, আমাদের অন্যান্য এনার্জি কনজাম্পশনগুলো ট্র্যাক করা, এইটার পুরোটা যদি আমরা একটা ওভারঅল খুব ডিটেলড অডিট করতে পারি। অডিট মানে হচ্ছে বেসিক্যালি ধরেন কাইন্ড অফ লাইক এ লগ, এরকম একটা লগ তৈরি করতে পারি যে কোথায় কোন জায়গায় এনার্জি খরচ হলো বা এরকম একটা অডিটিং হিস্ট্রি তৈরি করতে পারি, তাহলে আমাদের নেক্সট স্টেপের ডিসিশন নেওয়াটা সহজ হবে। সেকেন্ড হচ্ছে আপনার বিজনেসটা আপনি কিভাবে রান করবেন, সাইট বেসড, সার্ভিস বেসড নাকি অর্গানাইজেশনাল বেসড। ঠিক আছে, তার মানে হচ্ছে you will want to decide whether that you want to figure you want figures that total upside by the type of service provided or by which organizational customers you're serving। তার মানে হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে আপনি কোন সাইটে হচ্ছে আপনার অর্গানাইজেশনটাকে অপারেট করবেন, কি কি সার্ভিস আপনি এমপ্লয় করবেন যেমন হিটিং, কুলিং, লাইটিং, হোয়াটএভার। এরপরে হচ্ছে আপনি কিভাবে অর্গানাইজেশনের কাস্টমারদেরকে সার্ভ করবেন। এই ওয়েগুলো যদি আপনি চুজ করতে পারেন তাহলে এখানে অনেকগুলো এনার্জি সেভিং এফোর্টস আপনার এমপ্লয় করা পসিবল, অনেকটুকু এনার্জি কস্ট কাট করা সম্ভব। থার্ড স্টেপ, লুক এট ইউর বিলস। যদি আপনি খেয়াল করেন যে আপনার এনার্জির যদি আপনি খেয়াল করেন যে আপনার এনার্জি বিল কত এসছে অ্যান্ড এটা আপনার ইনিশিয়াল বেস লাইনের সাথে অ্যালাইন করে না, দেন আপনার এনার্জি সেভিং এফোর্টস আরো জোরদার করা দরকার।
আর যদি দেখেন যে আপনার বিলের আপনার ইনিশিয়াল বেসলাইনের সাথে কোইনসাইড করছে, তার মানে হচ্ছে ইউর এনার্জি সেভিং এফোর্টস আর গোয়িং ফাইন, তাহলে আপনি চাইলে আরো টু ইমপ্রুভ ইউর রেপুটেশন ইউ ক্যান আর মেবি কট ইউর কাস্ট মানে কাট ইউর কস্ট, তাহলে ইউ ক্যান ইমপ্রুভ ইউর এনার্জি সেভিং এফোর্টস। আহ, এরপর হচ্ছে গেট ইনফরমেশন ফর ম্যানুফ্যাকচারার্স, যে আপনার আপনার ডিভাইসগুলো যে ম্যানুফ্যাকচার করে তাদের থেকে আপনি ইনফরমেশন নেওয়া উচিত টু অ্যাসেস দ্য এমবডিড এনার্জি অফ দ্য ডিভাইসেস। তাহলে হবে আপনি যেটা হবে আপনি ইউ ক্যান মেক ইনফর্ম ডিসিশনস অ্যাবাউট লো এমবডিড এনার্জি ডিভাইসেস। এরপর হচ্ছে গেট এনার্জি কস্ট ইনফরমেশন, হচ্ছে বেসিক্যালি আপনার প্রত্যেকটা ডিভাইস কতটুকু কয় ইউনিট ইলেকট্রিসিটি খরচ করে, যেমন আপনি একটা এসি কয় ইউনিট ইলেকট্রিসিটি খরচ করে, একটা ল্যাপটপ কয় ইউনিট ইলেকট্রিসিটি খরচ করে। এবার প্রত্যেকটা ডিভাইসের এনার্জি কস্ট ইনফরমেশন যদি আপনি আহ, বের করতে পারেন, অ্যান্ড এটার জন্য হচ্ছে আপনি কতটুকু পার কিউবিক মিটার অর মানে গ্যাস অর পার লিটার ন্যাচারাল ফুয়েল খরচ করেন, এটা যদি আপনি ক্যালকুলেট করতে পারেন, অ্যান্ড ওটার ওই ফুয়েলের পিক রেট মানে হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ প্রাইস ধরে ধরেন আপনি ক্যালকুলেশন করলেন, তাহলে হচ্ছে আপনি মোটামুটি একটা এস্টিমেশন করতে পারবেন ইভেন ইফ অয়েল প্রাইসেস অর এনার্জি প্রাইসেস ফ্লাকচুয়েট, তাহলে আপনার বিজনেসটা স্টিল সাস্টেনেবল থাকবে কিংবা কি আপনি ব্যাংক্রাফ্ট হয়ে যাবেন। এরপর হচ্ছে হিস্টোরিক্যাল ট্রেন্ডস কম্পেয়ার করতে হবে, যে একটা ধরেন ফর এক্সাম্পল আপনি নতুন একটা বিজনেস, আপনার বিজনেসটা স্কেল করার জন্য আপনি নতুন একটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে যাচ্ছেন বা অ্যাকুইজিশন করতে যাচ্ছেন, বা অন্য একটা কোম্পানিকে আপনার বিজনেসের ভেতরে নিয়ে আসতে যাচ্ছেন, তখন এখন ওই কোম্পানির হিস্টোরিক্যাল ট্রেন্ড, তাদের এনার্জি সেভিং এফোর্টস, এগুলো অ্যানালাইজ করতে হবে, সো দ্যাট ওটা আপনার সাথে ইনকর্পোরেট করার পরে আপনার বিজনেসটা স্টিল ইকুয়ালি রেপুটেবল থাকবে কিনা সেটা যাতে আমরা অ্যাসেস করতে পারি। ওকে, সো দেয়ার আর আদার ফিক্সেস বাট দোজ আর লেস ইম্পর্টেন্ট। এখন ব্যাপারটা হচ্ছে রেসিপি ফর এনার্জি সেভিং, এটা হচ্ছে বেসিক্যালি প্রিভিয়াস আমরা যা যা ডিসকাস করেছি তার উপর বেস করে, আহ, যেমন ফর এক্সাম্পল ধরেন এই যে আউটসোর্সিং করা প্রয়োজন অনুযায়ী যারা হচ্ছে এক্সপার্টস তাদেরকে আউটসোর্স করে দেওয়া, বিকজ দে উইল বি ইউজিং মোর এনার্জি ইনহেরেন্টলি এনার্জি এফিশিয়েন্ট প্রসেসেস। এরপরে হচ্ছে এনার্জিকে কমানো, এরপর সার্ভারগুলোকে অপটিমাইজ করা, অ্যান্ড এন্ড ইউজার ডিভাইসগুলোকে অপটিমাইজ করা, সফটওয়্যারগুলোকে অপটিমাইজ করা, এরপর বেটার এন্ড ইউজার হ্যাবিটসকে এনকারেজ করা। এরপরে হচ্ছে ফর এক্সাম্পল আপনার for keeping focus on certain parts rather than সব ফোকাসটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, এটা এই অনেকগুলো এফোর্ট আছে, সবগুলো নিয়ে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এনার্জি সেভ করতে পারি তার একটা রেসিপি এখানে দেওয়া আছে, বা একটা প্রসেস মানে স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে কাইন্ড অফ। তো ইটস নট ভেরি ইম্পর্টেন্ট, আমাদের আসলে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে ওই যে এমব্রয়ডারি এনার্জি কি, অ্যান্ড এখানে হচ্ছে মোর ইম্পর্টেন্টলি এই এনার্জি ইউজেজ কীভাবে আমরা অ্যানালাইজ করব। আর এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে যে এনার্জি সেভিং রেসিপি, ওইটাও দেখবেন 8.9 যেটা, এটাও একটু পড়ে দেখবেন, বাট এটা বেশ ইজি, মানে এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আর 8.10 অনওয়ার্ডস হচ্ছে বেসিক্যালি ধরেন ক্লিন এনার্জি কিভাবে এমপ্লয় করবো, বেসিক্যালি সোলার পাওয়ার কি কিভাবে আমরা অর্গানাইজেশনে ইনকর্পোরেট করতে পারি তা নিয়ে কিছু কথা বলা আছে। সো এটা নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাসের বাকি যে সময়টা আছে এই সময়টা আমি আপনাদের টার্ম পেপারের একটু আপডেট দিতে চাই। ঠিক আছে, আমি অলরেডি গ্রুপ ওয়ানে আলিফের সাথে কথা বলেছি। আলিফ বলেছে গোলাম এর কাছে সব অ্যাক্সেস, তো গোলাম তো আসছেন দেখলাম, তো আপনার একটু প্রেজেন্ট করেন আপনাদের আপডেটটা গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ানের আছেন গোলাম, আছেন? আচ্ছা উনি মনে হয় এই মুহূর্তে নাই। আচ্ছা নাসের, নাসের কি আসছেন? আচ্ছা, শোয়েব শোয়েব তো মনে হয় গ্রুপ থ্রিতে। জি স্যার। হ্যাঁ, আপনাদের কি অবস্থা? আপনাদের তো সবচেয়ে মানে লাস্ট যখন দেখেছি সবচেয়ে প্রোগ্রেস কম ছিল। এখন এখন কি অবস্থা একটু দেখান। স্যার আমাদের তো ওদিনের পর আসলে আর তো ক্লাস
তো হয়নি, তেমন কাজও করা হয়নি স্যার। আমাদেরকে আজকে কোনো আপডেট দেওয়ার কথা ছিল স্যার। আপডেট তো প্রতিদিনই দিতে হবে। আমি তো বলেছি ফিউচার প্রত্যেক ক্লাসে আপডেট দিতে হবে। তার রিজন হচ্ছে আমি আরো এটা বলেছি যে ক্লাস চলুক বা না চলুক এটার উপর তো ডিপেন্ড করে না আপনাদের কাজ তো থেমে থাকবে না, তাই না? অ্যান্ড এই বন্ধে হচ্ছে কাজ এগিয়ে নিতে বলেছিলাম। আপনাদের সবাইকে হাইলি এনকারেজ করেছিলাম, হয়তো আপনি প্রেজেন্ট ছিলেন না, যে কাজ এগিয়ে নিতে যাতে আপনারা পরে একটা ভালো আপডেট দিতে পারেন মানে বন্ধের পর পরই। তো এখন আপনাদের যে স্টেটে আছে এই স্টেটে থাকলে তো আসলে আপনাদের টার্ম পেপার কমপ্লিট হবে না, কমপ্লিট না হলে তো আপনারা কোনো মার্কস তেমন পাবেন না ওই টার্ম পেপারে। তো এটা একটু কনসিডার করেন আর কি। ঠিক আছে, এটা কিন্তু 30 মার্কস। সো ইভেন ইফ আপনি যদি বাকি সব কিছুতে ফুল মার্কসও পান তাও কিন্তু আপনার 70 হবে যদি আপনি টার্ম পেপার কমপ্লিট না করতে পারেন। টার্ম পেপার কিন্তু কমপ্লিট না করলে কোনো মার্কস নেই। ঠিক আছে, সো এটা আমি সব গ্রুপের জন্যই বলছি। গ্রুপ টু এর কাউকে পাচ্ছি না, সবাই ঘুমিয়ে আছে কারেন্টলি। নাসেরকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছি নাই। আর আর কেউ কি আছে কি? স্যার গ্রুপ 2 এর স্যার আছে স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন, আপনার কি অবস্থা? স্যার আমরা স্যার কাজ করছিলাম স্যার, কিন্তু স্যার এক্সেল সিটে স্যার মানে ওইভাবে স্যার আপডেট করা হয়নি স্যার। এক্সেল স্যার শিটে আপডেট না ইন্ডিভিজুয়ালি স্যার করে কাজ কি কাজ করেছেন সেটাই জানতে চাচ্ছি আসলে। স্যার যে কোডের স্যার যে অ্যালগোরিদম বা স্যার কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করার পরে তা স্যার করার মাধ্যমে স্যার আমরা যে কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার কি স্যার যে গ্রিন করতে পারি স্যার, এই রিলেটেড স্যার পেপার আর কি স্যার পড়ছি। আচ্ছা, একটু মানে কোইনসাইসিভলি আমাকে দেখান তাহলে হচ্ছে ভালো হবে। কনসাইসিভলি আমি যদি দেখতে পারি যে কোন জায়গায় কি কাজ করেছেন তাইলে আসলে ভালো হয়। কারণ আদারওয়াইজ এরকম ভাষা ভাষা মানে ডেসক্রিপশন দিয়ে তো কিছু বোঝা যায় না, তাই না? তো একটা একটা কাজ করি নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস বলতে আমি বলতে চাচ্ছি আসলে বৃহস্পতিবার তো আমাদের একটা ক্লাস আছে। বৃহস্পতিবারের ক্লাস না, নেক্সট স্যাটারডে ক্লাস, মানে আমাদের ফার্স্ট অফলাইন ক্লাসের কথা বলছি। যেটা হওয়ার কথা 21 তারিখ। তো 21 তারিখ হচ্ছে অনলাইনে হোক বা অফলাইনে হোক ডাজেন্ট ম্যাটার, আপনাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন গুছিয়ে রেডি করে আনবেন আপনাদের টার্ম পেপারের উপর। অ্যান্ড বাই দিস পয়েন্ট আমি এক্সপেক্ট করছি আপনাদের টার্ম পেপার 70% অ্যাটলিস্ট কমপ্লিট থাকবে। 60-70%, আরও বেশি থাকলে তো আরও ভালো। অলমোস্ট আপনাদের টার্ম পেপারের কাজ পুরোটা শেষ, এরকম আমি এক্সপেকটেশন রাখছি। সো এইটা নিয়ে আপনাদের ওভারঅল যা যা করেছেন তার উপর একটা ইয়ে রেডি করে আনতে হবে, আম, একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে। ঠিক আছে, সবাইকে জানিয়ে দিলাম। এটাতে মার্ক, এটা মার্ক মানে মার্কিং থাকবে এটাতে। আপনাদের টার্ম পেপারে মার্কিং এর একটা অংশ এটাতে যাবে। ওকে, আচ্ছা। আর গ্রুপ ওয়ান গোলাপ কি আসছে? একটা কল দেন ওনাকে। হ্যালো, গ্রুপ ওয়ান এসছেন? গোলাপ, রবিউল কোথায়? রবিউল তো নাই মনে হয় আজকে। আহ, ওনাদের নেট সমস্যা, আমি করলাম বললো যে নেট সমস্যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে তাহলে মানে তাহলে ওটা আপনারা নোট ডাউন করে রাখেন। নেক্সট 21 তারিখ হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন, এন্ড এই প্রেজেন্টেশনে 10 মার্কস থাকবে, মানে আপনাদের 30 মার্কসের মধ্যে 10 মার্কস এই প্রেজেন্টেশনে থাকবে। এটা কাইন্ড অফ লাইক, বলে দিয়েছি গ্রুপে তো। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি অ্যাটেন্ডেন্স কল করছি, রেসপন্ড করেন। জয়চন্দ্র মিত্র, নাসের আহমেদ। স্যার জয় স্যার প্রিন্স। আচ্ছা স্যার নাসেরের স্যার যে মাইক্রোফোনে স্যার সমস্যা স্যার পিসির। আচ্ছা, এমডি শাফিন ইসলাম। জি স্যার, প্রেজেন্ট স্যার। ইমন, গোলাম মাহমুদ, ইফতেখার হোসেন। উনি প্রেজেন্ট ছিল স্যার, একটু আগে দেখছিলাম। শোয়েব আলী খান, প্রেজেন্ট স্যার। রাকিবুল হাসান, ইয়েস স্যার।
আলিফ বিন তানম, সাবি তাহরিমা, মোহাম্মদ শাফির আহমেদ, Present, sir. রবিউল ইসলাম, এ এম শাহরিয়ার রাশিদ মাহি, মোহাম্মদ সাইফুল ইসলাম। Present, sir. ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ক্লাস শেষ। কালকে নেক্সট ক্লাসের জন্য, মানে নেক্সট ক্লাস যেটা, এর পরের ক্লাসে প্রেজেন্টেশনের জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। আর হচ্ছে আহ, ওই 1 মিনিট 2 মিনিট স্যার এভাবে করা যাবে না। সবাই একেবারে ক্লাসের শুরুর আগে আপনাদের প্রেজেন্টেশন স্লাইড রেডি করা যাবে, যে এখন দিতে চাচ্ছি না, কারণ আপনাদের গ্রুপ আছে 3টা। সবাই যদি বলে যে স্যার আমরা এখন দিব না, একটু পরে দিব, তার মানে আপনারা প্রিপারেশন নিয়ে আসেন নাই। ঠিক আছে, এরকম যাতে না হয়, একেবারেই না হয়। আমি চাই আপনারা হচ্ছে এর আগের দিন পুরোপুরি কাজ শেষ করে রেডি করে রিহার্সাল করে আসবেন। তাহলে হচ্ছে যে কেউ যে কোনো সময় প্রেজেন্টেশন দিতে পারবেন, এবং আমি র্যান্ডমলি যে কোনো গ্রুপকে দিতে বলবো শুরুতে। ঠিক আছে, 1 2 3 এই সিকোয়েন্সে করবো, এমন কোনো কথা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে বৃহস্পতিবার আমাদের একটা মেকআপ ক্লাস আছে, মানে লাস্ট স্যাটারডের ক্লাস যেটা হয় নাই, ওইটার মেকআপ আছে। সবাই ওই ক্লাস অ্যাটেন্ড। ঠিক আছে।